৩০-৩৫ বছর আগে আমাদের গাঁয়ে দুজন ডাক্তার ছিলেন, একজন হোমিওপ্যাথ আর একজন অ্যালোপ্যাথ। গাঁয়ের লোক ঠিক ঠিক বলতে পারত না, একজনকে বলতো হেমাপ্যাথি, আরেকজনকে বলতো অ্যালোপ্যাথি। দুজনের চিকিৎসার ধরন ছিল বাঁধা, ওষুধও দিতেন একরকম। হোমিওপ্যাথ অঘোর ডাক্তারের কাছে গেলেই একটুখানি সাদা ময়দার মতো গুঁড়োতে ২-৩ ফোঁটা স্পিরিট টপাটপ করে ফেলে ৩-৪টি পুড়িয়া করে দিতেন। খেতে ভালোও লাগতো না, মন্দও লাগতো না। কখনো কখনো আবার স্রেফ টিউবওয়েলের পানিতে ২-৩ ফোঁটা স্পিরিট মিশিয়ে দিয়ে বলতেন, যা খাগে যা। ওষুধ হাতে নিয়ে আমি হয়তো ফস করে জিজ্ঞাসা করে বসতাম, ডাক্তারবাবু ভালো হবে তো? ভালো হবে না মানে? ভালো হয়ে উপচে পড়বে। যা ওষুধ খাগে। পেটের ভেতর গড়গড় করে। ও কিছু না, ব্যাঙ হয়েছে তোর পেটে। ওরে বাবা, ব্যাঙ হয়েছে আমার পেটে? গো গো শব্দ হয় যে ডাক্তারবাবু। ও কিছু না, ব্যাঙ ডাকে ঘো ঘো করে। আমার ওষুধ যে এক পুড়িয়া খাবি, দেখবি তখন ব্যাঙের লাফানি। কি করে দেখব ব্যাঙ যে পেটের ভেতর? ওরে বাবা, দেখবি মানে বুঝবি, বুঝবি ঠেলা। এই হচ্ছে আমাদের গায়ের ১ নম্বর ডাক্তার অঘোরবাবুর কথা। এইবার ২ নম্বর তোরাব ডাক্তারের কথা বলি। আগেই বলেছি ইনি ছিলেন অ্যালোপ্যাথ ডাক্তার। কি করে যে তিনি ডাক্তার হয়েছিলেন কেউ জানে না। শোনা যায় বাল্যকালে তিনি নাকি এক বড় ডাক্তারের হুঁকো সাফ করতেন। সে যাই হোক, তোরাব ডাক্তারের একটা ছোট্ট শেয়াল রঙের বেতো ঘোড়া ছিল। তার সামনের পা দুটি ছাদনা দড়ি দিয়ে বাঁধা থাকতো প্রায় সময়। এই বাঁধা পা নিয়ে লাফিয়ে লাফিয়ে গায়ের আশেপাশে চড়ে বেড়াতো ঘোড়াটা। কারো ক্ষতি করতে দেখিনি কোনোদিন। তোরাব ডাক্তার খালি ডাক্তারিই করতেন না, কিন্তু নিজের হাতে হাল চাষ করতেন। বর্ষা আর শীতের সময় ডাক্তারির ধার ধারতেন না তিনি। বর্ষাটা হচ্ছে চাষবাসের সময়, আর শীতকালটা হচ্ছে ফসল কাটার মরশুম। এই সময়ে রোগী মরে গেলেও তোরাব ডাক্তারকে পাওয়া যাবে না। বর্ষা আর শীতে গায়ের লোকদের রোগী হয়ে শুয়ে থাকার কোনো উপায় নেই। এই ২ সময়ে কাজ করতে না পারলে পেটে ভাত জুটবে না। কাজেই রোগটোগ সব শিকেই তুলে রেখে দিতে হতো তাদের বাধ্য হয়ে। তারপর শরৎকাল এলে তোরাব ডাক্তারের মোটামুটি অবসর হতো, আর গায়ের লোকদেরও রোগী হয়ে শুয়ে থাকার একটু আধটু মৌকা মিলত। এই সময়ের জন্যেই যেন ওত পেতে থাকতো ম্যালেরিয়া জ্বর। বাঘ যেমন গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে হঠাৎ লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে শিকারের টুটি কামড়ে ধরে, ঠিক তেমনি করে ম্যালেরিয়া জ্বর এসে গায়ের গরিব লোকদের উপর ঝাঁপিয়ে পড়ত। এটা ঘটতো আশ্বিন মাস থেকে। ম্যালেরিয়ার মতো বাঘা জ্বর তখন আর কিছু ছিল না। ঘরে ঘরে মানুষ ছেঁড়া কাঁথা, ন্যাকড়া, তেনা গায়ে চাপিয়ে কোকাতো। আর সে কি কাঁপুনি! কাঁপুনি থামাবার জন্য পাথরের জাতা পর্যন্ত গায়ে চাপাতে দেখেছি। এই সময়টায় ছিল তোরাব ডাক্তারের মজা। ঘরে ঘরে লোক ম্যালেরিয়া জ্বরে ধুঁকছে। চিকিৎসার জন্যে তোরাব ডাক্তার ছাড়া গতি নেই। ম্যালেরিয়া পুরনো হয়ে গেলে কিছুতেই সারতে চায় না। পেটের মধ্যে পিলে উঁচু হয়ে ওঠে, হাত পা হয়ে যায় প্যাকাটির মতো সরু। তোরাব ডাক্তারের এরকম অনেক পিলে ওঠা পুরনো ম্যালেরিয়ার রোগী ছিল। রোগের আরেকটা সময় ছিল চৈত বৈশাখ মাস। এই সময়টায় কলেরা আর বসন্ত হয়ে গ্রামকে গ্রাম সাফ হয়ে যেত। ম্যালেরিয়া আর কলেরার সব রোগী তোরাব ডাক্তারের। এখানে অঘোর ডাক্তারের কোনো ভাগ ছিল না। জ্বর হলে, সর্দি হলে, বেশি খেয়ে বা অখাদ্য কুখাদ্য খেয়ে পেট ছিঁড়ে দিলে লোক অঘোর ডাক্তারের কাছে যেত। আনা ২ পয়সা দিলেই তিনি দিতেন ২-৩ পুড়িয়া ওষুধ। পয়সা দিতে না পারলে ধারেও দিতেন। এমনকি একটা লাউ বা দুটো শশা নিয়ে গেলেও
তিনি রোগী ফেরাতেন না। অঘোর ডাক্তারের চাষবাসও ছিল না, ভিন গায়ে কলে যাবার ঘোড়াও ছিল না। হোমিওপ্যাথ ওষুধ রাখার জন্য একটা কাঠের বাক্স ছাড়া চিকিৎসার সরঞ্জাম বলতে আর কিছুই ছিল না তার। তবে ওরকম বাক্যবাগী শ্লোক লাখে একটা মিলবে কিনা সন্দেহ। তিনি বলতেন, বলি মরতে তোরা কেন আমার কাছে আসিস বল দেখিনি, তোরাবের কাছে জানা তা তো যাবি না, গেলে যে বেটা কষাই ঘাটকি মটকে তাজা রক্ত খাবে তোদের। বলি কি একই ডাক্তারি বল দেখিন তোরা, তুই বললি আমার অসুখ করেছে, আর এমনি তোরা হয় ছুরি বার করবে, না হয় কোদাল বার করবে, না হয় কুড়াল বার করবে। না না ডাক্তারবাবু, তোরাব ডাক্তার আবার কোদাল কুড়োল কবে বার করলো? ওই হলো লাঙ্গলে ফলার মতো একটা ছোচলা বোতল বার করলো। কি না ইঞ্জেকশন দেব, গলা কাটবো, মারবো, ধরবো, তারপর ওষুধ চাও, দেব তোমাকে 1 বোতল পিছাছের রক্ত। ওয়াক্থু, যেমন গন্ধ তেমনই বিচ্ছিরি স্বাদ। ছে ছে ছে। আর আমাদের হোমিওপ্যাথ কি করেছে, ভাগ যেমন ভেড়ার পাল তাড়িয়ে নিয়ে যায়, ঠিক তেমনি একটি পুড়িয়া আমার এই ওষুধ তোমার পায়ের আঙ্গুল থেকে ডগা জীবাণু বের করে বাবাজিদের খেদাতে খেদাতে মাথার চুলের ডগা দিয়ে বের করে দিচ্ছে, অথচ তুমি জানতেও পারছো না। সে বছর শরৎকালে ধান কেবল ডাসিয়ে উঠেছে। ধানের ভেতর সাদা দুধ জমে চাল বাজছে। বেশ ঝরঝরে আবহাওয়া, আকাশ ভর্তি রোদ, একটু একটু ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। এমনই সময়ে হুড়মুড়িয়ে চলে এলো ম্যালেরিয়া জ্বর। ব্যাস, ম্যালেরিয়া জ্বরে লোক দমাদম বিছানা নিতে লাগলো। ছেলে বুড়ো কেউই বাদ যায় না। ম্যালেরিয়া যাদের পুরনো হয়ে গেছে তাদের তো খুব মজা। ঠিক বেলা 10টার সময় চোখে সূর্যটা একটু হলুদ হলুদ ঠেকে, তারপর গা একটু গরম হয়, চোখ দুটি সামান্য জ্বালা করে, তারপর হুড় হুড় করে এসে পড়ে জ্বর, সঙ্গে সঙ্গে কি পিপাসা। ঘটি ঘটি পানি খেয়ে পিপাসা কমে না, পানি পেটে গিয়ে গরম হয়ে যায়, তারপর গাটা গুলিয়ে ওঠে, তারপরই বমি, বমি হয়ে গেলে আবার পিপাসা, আবার ঘটি ঘটি পানি খাওয়া, তারপর আবার বমি। জ্বর কমে আসে আস্তে আস্তে। রাত 10টার দিকে একদম জ্বর চলে গিয়ে গা ঠান্ডা। গায়ের অর্ধেকের বেশি লোক ম্যালেরিয়া জ্বরে পড়ল। তোরাব ডাক্তার হলুদ রঙের বড় বড় বিকট দাঁত বের করে এই বড় সিরিঞ্জ নিয়ে রোগীদের বাড়ি বাড়ি ঘুরতে লাগলেন। 2 পকেট ভর্তি ম্যাপাক্রিন বড়ি। সে যে কি ভয়ানক বড়ি ভাবা যায় না। রোগী যেখানেই থাক, সে মাটির দাওয়াতেই হোক আর খোলা আকাশের নিচে উঠোনেই হোক বা ঘরের ভেতরেই হোক, গলায় স্টেথোটি ঝুলিয়ে ইঞ্জেকশনের বাক্সটি হাতে নিয়ে তোরাব ডাক্তার ঠিক হাজির। লোকে এবার কি করে, কাজেই বাধ্য হয়ে তোরাব ডাক্তারকে ডাকতেই হয়। বেচারা অঘোর ডাক্তারের গুঁড়োতে যে কোনো কাজই হয় না। সে যাই হোক, ঘরে ঘরে ঢুকেই গোদা গোদা একা বেঁকা আঙুল দিয়ে তোরাব ডাক্তার রোগীর কবজি চেপে ধরে কিছুক্ষণ নাড়ি পরীক্ষা করতেন। রোগীরা সব বলাই সাধু। হয়তো জিজ্ঞেস করলো, তবে কি ম্যালেরিয়া জ্বর ডাক্তার সাহেব? তোরাব ডাক্তার দাঁত কড়মড়িয়ে বলতেন, তাছাড়া আর কি হবে, এই যে দেখাচ্ছি মজা, একটি ইঞ্জেকশনের ম্যালেরিয়ার ভূত ছাড়াবো। ধর তো এটাকে চেপে, সুইটা দিয়ে দিই একবার, আর 2 টাকা রাখ আমার সামনে, আমার ফি আর ওষুধের দাম। আগে টাকা রাখ, তারপর অন্য কাজ। এই বলে তোরাব ডাক্তার একদিকের পকেটে টাকা 2টো ভরতেন, আরেক পকেট থেকে বের করতেন ইঞ্জেকশন দেবার সিরিঞ্জ। কি প্রচণ্ড সিরিঞ্জ! আর তার ছুঁচ তো নয়, ঠিক যেন মোষের লাঙলের ফলা। লোকের গায়ে ফুটতে ফুটতে ছুঁচের মাথা গিয়েছে ভোঁতা হয়ে। সেই ভয়ানক যন্ত্র দেখেই তো রোগী বিছানা থেকে লাফিয়ে উঠে পালাবার চেষ্টা করত। তোরাব ডাক্তার চিৎকার করে বলতেন, ধর ধর, ঠেসে চেপে ধর। সঙ্গে সঙ্গে 3-4 জন সন্ডা গোছের লোক গিয়ে বিছানার সঙ্গে চেপে ধরত রোগীকে। তারপর কোমরের কাপড়ের কুশিটা খুলে তোরাব ডাক্তার মাংসের মধ্যে প্যাট করে ঢুকিয়ে দিতেন সেই মোটা সূচ। সঙ্গে সঙ্গে রোগীর সমস্ত পাটা যেত অবশ হয়ে। এইরকম করে ইঞ্জেকশন দিয়ে সে বছর শরৎকালে তোরাব ডাক্তার 2 হাতে টাকা রোজগার করতে লাগলেন। ম্যালেরিয়ার প্রকোপ যত বাড়ে ততই বাড়ে তার রোজগার।
ইঞ্জেকশন দিয়ে তিনি 2-3টে লোক তো চিরদিনের জন্য খোঁড়া করে দিলেন। তার ম্যাপাক্রিন বড়ি খেয়ে কয়েকজন তো চিরকালের জন্য কালা হয়ে গেল। তবু লোকে বাধ্য হয়ে তার কাছেই যেতে লাগলো। হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ম্যালেরিয়ার মতো দুর্দান্ত জ্বর ঠেকানোর সাধ্য ছিল না অঘোর ডাক্তারের। তার কাছে আর কেউ যায় না, তার সংসার চলাই দায় হয়ে উঠল। শেষ পর্যন্ত কি আর করেন তিনি। একদিন অঘোর ডাক্তার চুপি চুপি জেলা শহরে গিয়ে একটা সিরিঞ্জ আর কিছু কুইনাইন ইঞ্জেকশন কিনে আনলেন। মনে মনে বললেন, তোর আপ্তার বড্ড বার বেড়েছে, খুব দুপয়সা করে নিচ্ছিস। না, কিন্তু আমি হচ্ছি সব্যসাচী, যে খবরটা তোরা জানিস না তোরাপ। আমি 2 হাতে তীর ছুটতে পারি। ইচ্ছে হলে হোমিওপ্যাথি করব, আবার ইচ্ছে হলে অ্যালোপ্যাথি ইঞ্জেকশন দেব। মনে মনে এসব কথা ভেবে তিনি সিরিঞ্জের সূচ কিনলেন খুব মিহি দেখে। কাউকে কোনো কথা না বলে সরঞ্জাম সব কিনে চুপি চুপি বাড়ি ফিরে এলেন সন্ধ্যাবেলা। পরের দিন সকালবেলায় মুখটি ধুয়ে দাওয়ায় কাঠে টুল পেতে কেবল বসেছেন তিনি। এমন সময় ইদ্রিস আলীর বাড়ি থেকে লোক এলো। ইদ্রিস আর তার পুরো পরিবার অনেকদিন থেকে তার রোগী। শত অসুখে বিসুখে তারা কোনোদিন তোরাব ডাক্তারের কাছে যায় না। বলে, হেমাপ্যাথির ঔষধ আছে নাকি ডাক্তারবাবু? মরলে আপনার হেমাপ্যাথি খেয়েই মরবো, তবু তোরাব ডাক্তারের হাতে জান দিতে পারবো না। ইদ্রিস আলীর বাড়ির লোকের কাছ থেকে অঘোর ডাক্তার শুনলেন যে গত 5-7 দিন থেকে ইদ্রিস নিদারুণ ম্যালেরিয়া জ্বরে বেহুশ। কিন্তু তোরাব ডাক্তারের নাম শুনলেই তার হুঁশ ফিরে আসছে, আর তখন সে বলছে, আমি অঘোর ডাক্তারের হেমাপ্যাথি খেয়ে মরবো, কিছুতেই অ্যালোপ্যাথির চিকিৎসা করব না। কথা শুনে অঘোর ডাক্তার মিটি মিটি হেসে বললেন, কেন রে, অ্যালোপ্যাথি চিকিৎসাটা খারাপ হলো কোথায়? তোরাপ হলো ডাকাত, ও আবার ডাক্তার হলো কবে? আমি এখন থেকে একটু একটু অ্যালোপ্যাথি করব ভাবছি। ইদ্রিসের বাড়ির লোকটা অবাক হয়ে বলল, তুমি এলোপ্যাথি করবে কি গো? তুমি আবার সুই দেবে নাকি? অঘোর ডাক্তার রেগে বললেন, কেন দেব না কেন? সব বিদ্যায় জানা আছে আমার, বুঝলি? চিকিৎসাটা হচ্ছে তোরাপে লাঙ্গল চালানো নয়। কেমন মিহি সুই কিনেছি দেখবি। ইদ্রিসকে আজ ফুরবো, তুই যা, আমি আসছি। আর শোন বাবা, 2 টাকা আগে থেকে জোগাড় করে রাখিস। তোরাপও 2 টাকা করে নে, আমাকে কেন দিবি না? অঘোর ডাক্তার কুইনাইন ইঞ্জেকশন দিবেন এই খবর দেখতে সারা গায়ে চাউর হয়ে গেল। গায়ের যত সুস্থ মানুষ ছিল সব ছুটল ইদ্রিসের বাড়ির দিকে। ইদ্রিসের মেটে বাড়ির ছোট্ট ঘরে আর তিল ধারণের জায়গা নেই। একটা লোক কোমরে চাদর জড়িয়ে হেরে গলায় চেঁচাতে লাগলো, এই এই সব বাতাস ছেড়ে দাও, বাতাস আসতে দাও। কিন্তু কে কার কথা শোনে? অঘোর ডাক্তার হেমাপ্যাথি ছেড়ে ইঞ্জেকশন দেবে, এ কি সোজা কথা? রোগা অঘোর ডাক্তার বহু কষ্টে ঘরে ঢুকে ট্যাঙ্ক থেকে সিরিঞ্জ, ওষুধ এসব বের করলেন। লোকজনের দিকে তাকিয়ে তার 2 হাঁটু থরথর করে কাঁপতে লাগলো। মুখে অবশ্য তম্বি করলেন, ভিড় কমাও, আলো আসতে দাও তোমরা। এই কথা বলে বহু কষ্টে সিরিঞ্জের মাথায় সূচ লাগালেন। তারপর ওষুধ ভরে রোগীর দিকে এগিয়ে গেলেন। ঠিক এই সময় জ্বরের ঘোর ভেঙে জবা ফুলের মতো গোল 2 চোখ মেলে ইদ্রিস বলল, ডাক্তারবাবু, শেষে আপনার এই কাজ। এই বলে ইদ্রিস চোখ বন্ধ করে মরার মতো পড়ে রইল। অঘোর ডাক্তার বললেন, ধর বাবা তোরা, ইদ্রিসকে একটু ধর। কাউকে ধরতে হবে না ডাক্তারবাবু, আপনি ইঞ্জেকশন দেন, বরঞ্চ আপনাকে ধরতে হলে কাউকে বলুন। হঠাৎ কেমন বোকার মতো অঘোর ডাক্তার হাসলেন। তারপর ইদ্রিসের কোমরের নিচে মাংসে হাত বুলাতে বুলাতে বললেন, হে হে, বড় মিহি কিনেছি সুসটা, এই তুললাম। এই কথা বলে সকলের দিকে চেয়ে প্রায় কাঁদো কাঁদো গলায় আবার বললেন, হে হে, তোরাপের কম্য নয়, তোমরা দেখো একবার, এই তুললাম সিরিঞ্জ, এইবার। বলেই প্যাট করে সিরিঞ্জের সূচ ঢুকিয়ে দিলেন ইদ্রিসের কোমরের মাংসে। হাত কাঁপতে লাগলো তার। গভীর করে ফুটতে হবে, গভীর করে ফুটতে। এই যা। পট করে একটা আওয়াজ উঠল, আর হাহাকার করে উঠলেন অঘোর ডাক্তার। হায় হায়, সূচ ভেঙে গেছে, গেল, সর্বনাশ হলো।
হায় হায়। সূচটা তখন মাংসের ভিতরে ঢুকে যাচ্ছে। অঘোর ডাক্তারের শীর্ণ 2 হাত আতিপাতি করে খুঁজে বেড়াচ্ছে সেটাকে। তখন কোথা থেকে একটা জোয়ান ছেলে ছুটে এসে দাঁত দিয়ে কামড়ে তুলে ফেললো সূচটা ইদ্রিসের কোমর থেকে। সবাই চুপ করে আছে। ছেলেটা দাঁত থেকে খুলে হাতে নিল সূচটা। অঘোর ডাক্তারের দিকে চেয়ে বলল, এই যে ডাক্তার বাবু, পেয়েছি। অঘোর ডাক্তার দেখতে পেলেন না। ক্ষোভে দুঃখে তখন তার চোখে অশ্রুর ঢল নেমেছে।